সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কাজী বজলুর রহমান, সহকারী অধ্যাপক সমাজকর্ম বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর। আমি 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমাজকর্ম বিষয় আজকের এই ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা পরিচালনা করব। আজ আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক সমস্যা এবং বাংলাদেশের অন্যতম একটা সামাজিক সমস্যা মাদকাসক্তি নিয়ে আমি পর্যায়ক্রমে আমার আলোচনা উপস্থাপন করছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমাদের প্রথমেই আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক সমস্যা। আমরা আগে সামাজিক সমস্যা সম্পর্কে আলোচনার পূর্বেই সমস্যা বলতে কী বোঝায় সেটা নিয়ে একটু আলোকপাত করি। প্রত্যেকটা মানুষই হচ্ছে সমস্যা আক্রান্ত। সমাজে এমন কোনো মানুষ নেই যার কোনো সমস্যা নেই। কম বেশি সমস্যা দ্বারা মানুষ আক্রান্ত। আর আমাদের এই সমাজকর্ম বিষয়টার উদ্ভবই হয়েছিল সমাজে মানুষের সমস্যাকে মোকাবেলা করার প্রেক্ষাপটে। যেহেতু সমস্যা মুক্ত কোনো মানুষ নেই, তাই আমরা আজ দেখব যে আসলে সমস্যা বলতে কী বোঝায়, এই সমস্যাটা কি। সমস্যাটা হচ্ছে এমন একটা অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, অকল্যাণকর, অমঙ্গলজনক একটা অবস্থা, যেটা সমাজের মানুষের ক্ষতিকর প্রভাব বিস্তার করে, মানুষের ক্ষতি করে। এটা মানুষ চায় না এবং সমাজে এটা মানুষের স্বাভাবিক চলার পথে বাধার সৃষ্টি করে। এরকম একটা নেতিবাচক অবস্থা হচ্ছে সমস্যা। সমস্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রবলেম। প্রবলেম কথাটা গ্রিক প্রবলেমা থেকে উদ্ভূত। প্রবলেমা হচ্ছে একটা নিক্ষেপিত ঘটনা, যেটা সমাজের মানুষের মনোযোগ আকর্ষণ করে বা চিন্তা ভাবনায় একটা মারাত্মক চাপ সৃষ্টি করে। এরকমই একটা নেতিবাচক বিষয় হচ্ছে সমস্যা। তাহলে সামাজিক সমস্যাটা কী? তাহলে সামাজিক সমস্যা হচ্ছে সমাজ থেকে উঠে আসা এরকম একটা অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, অকল্যাণকর অবস্থা, যেটা সমাজের মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এ প্রসঙ্গে J.R. লেসলি সামাজিক সমস্যাটা হচ্ছে সমাজ থেকে উদ্ভূত একটা অনাকাঙ্ক্ষিত অবস্থা, যেটা মানুষের ক্ষতি করে, যা মানুষের স্বাভাবিক চলার পথকে বাধার সৃষ্টি করে। এরকম একটা অবাঞ্ছিত, ক্ষতিকর অবস্থাই হচ্ছে, অকল্যাণকর অবস্থাই হচ্ছে সামাজিক সমস্যা। এ প্রসঙ্গে প্রখ্যাত সমাজবিজ্ঞানী P.B. হল্টন এবং J.R. লেসলি তারা একটা সংজ্ঞা দিয়েছেন। অত্যন্ত সুন্দর এই সংজ্ঞাটা বলা হয়েছে। সামাজিক সমস্যা হলো সমাজ জীবনের এমন একটা অবস্থা যা সমাজবাসীর বৃহৎ অংশের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে, যা অবাঞ্ছিত এবং যা প্রতিকারের জন্য সমাজবাসী সচেতন হয় এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে এর প্রতিকার বা মোকাবেলা করা সম্ভব। তাহলে দেখো যে P.B. হল্টন এবং J.R. লেসলির যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা থেকেই আমরা দেখতে পাই সামাজিক সমস্যা বলতে এমন একটা অস্বাভাবিক অবস্থাকে বোঝায়, যেটা সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এটা সম্পর্কে মানুষ সচেতন হয়, এটাকে অবাঞ্ছিত মনে করে এবং এই অবস্থাটা মানুষ যৌথ কার্যক্রমের মাধ্যমে সমাধান বা মোকাবেলা করতে সক্ষম। এরকমই একটা অবাঞ্ছিত অবস্থা হচ্ছে সামাজিক সমস্যা। তো P.B. হল্টন এবং J.R. লেসলির যে সংজ্ঞাটা আমরা দেখলাম, এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলেই আমরা এর কিছু বৈশিষ্ট্য, সামাজিক সমস্যার বেশ কিছু বৈশিষ্ট্য খুঁজে পাই। যেমন এই সমস্যাটা হচ্ছে সমাজ থেকে উদ্ভূত। সামাজিক সমস্যা বলতেই এটা সমাজ থেকে উঠে আসে, সমাজ থেকে উদ্ভূত। আর অধিকাংশের ব্যাপারে
মানুষই এর জন্য দায়ী। অর্থাৎ সমাজ থেকে স্বয়ংসৃষ্ট কোনো পরিস্থিতি নয়, বরং সমাজ থেকে এটা উঠে আসে। সমাজ ব্যবস্থার অপর্যাপ্ততা এবং সামাজিক বিশৃঙ্খলা থেকে সামাজিক সমস্যা জন্ম লাভ করে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অবাঞ্ছিত এবং অনাকাঙ্ক্ষিত একটা অবস্থা। মানুষ এরকম অবস্থায় পড়ুক সেটা সে চায় না। এটা অবশ্যই অবশ্যই অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত একটা অবস্থা। আর হলো এই সামাজিক সমস্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সমাজের অধিকাংশ মানুষের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। কারণটা হলো যে এমন কিছু সমস্যা আছে যেটা সমাজের মুষ্টিমেয় লোকের উপর খুব একটা ক্ষতিকর প্রভাব বিস্তার করে না, কিন্তু অধিকাংশ লোকের উপর যদি এই ব্যাপারটা ক্ষতিকর প্রভাব বিস্তার করে তাহলেই সেটাকে সামাজিক সমস্যা হিসেবে পরিগণিত করা যায়, নচেত নয়। আর এ কারণেই সামাজিক সমস্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সমাজের অধিকাংশ লোকের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এটা হচ্ছে অনেক সময় সামাজিক পরিবর্তনের ফল। আমরা জানি সমাজ পরিবর্তনশীলতা সমাজের ধর্ম। আর এই পরিবর্তনের প্রেক্ষাপটে অনেক সময় নতুন সামাজিক সমস্যার সৃষ্টি হয়। আর এটা হচ্ছে সমাজ বিরোধী। সমাজের মানুষ এটাকে মেনে নেয় না, সমাজ বিরোধী একটা অবস্থার সৃষ্টি করে। এটা হচ্ছে সামাজিক সমস্যা। আর একটা হচ্ছে যে এটা মানুষের সামাজিক ভূমিকা পালনে বাধার সৃষ্টি করে। সামাজিক সমস্যাক্রান্ত আমরা জানি যে সমাজের মানুষ ঠিকমতো তাদের সমস্যাগুলো মোকাবেলা করতে না পারলেই বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হয়। এটা মানুষের সামাজিক ভূমিকায় বাধার সৃষ্টি করে থাকে। এটাও সামাজিক সমস্যার একটা বৈশিষ্ট্য। এটা উন্নয়নকে বাধা দেয়। এটা ক্রমাগত প্রতিক্রিয়াশীল এবং নির্ভরশীল। যেমন সামাজিক সমস্যা বলা হয়ে থাকে যে সামাজিক সমস্যা একটা সমস্যা আর একটা সমস্যার কারণ, অন্য একটা সমস্যা হচ্ছে এর ফল। এ কারণে সামাজিক সমস্যাগুলো সমাজে এমনভাবে বিরাজ করে যে সামাজিক সমস্যাগুলো পরস্পর নির্ভরশীল, একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। এগুলো সমাজে এমনভাবে বিরাজ করে যে একটা সমস্যা আর একটা সমস্যার কারণ, আর একটা সমস্যা ওই সমস্যারই ফল। এভাবে কার্যকারণ এর মধ্য দিয়ে সামাজিক সমস্যাগুলো সমাজে অত্যন্ত নিবিড়ভাবে অবস্থান করে। অর্থাৎ সমস্যাগুলো ক্রমাগত প্রতিক্রিয়া করে চলে, একটার সাথে আর একটা ক্রমাগত প্রতিক্রিয়া করে চলে। একটা সমস্যার কারণ আর একটা সমস্যার ফল, এভাবে চলে। আর হচ্ছে সামাজিক সমস্যা গতিশীল। সমস্যা একভাবে সমাজে উদ্ভব হয়, এটা পরবর্তীতে সেই সমস্যাটা আরও কিছু নতুন সমস্যার সৃষ্টি হয়, এই সমস্যাটা আরও জটিল আকারে সমাজে বিরাজ করে। এটা এর গতিশীল অবস্থার প্রেক্ষাপটে এরকম অবস্থার সৃষ্টি হয়। সামাজিক সমস্যা আর বেশ কিছু বৈজ্ঞানিক ভিত্তি আছে, এর কারণ আছে। এটা ব্যাখ্যাযোগ্য একটা ব্যাপার। আর হচ্ছে সমাজ স্বীকৃত। সমাজের মানুষ যেটাকে সমস্যা হিসেবে মেনে নেয় সেটাই সামাজিক সমস্যা। যে সমস্যাটা সমাজের মানুষ মেনে নেয় না, সমাজের মানুষ সেটা করতে পারে না, সমাধান করতে পারে না, সেই সমস্যাটা কিন্তু সামাজিক সমস্যা না। সমাজের মানুষ যেটাকে স্বীকার করে নিয়েছে যে এটা আমাদের সমস্যা, সেটাই সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত। যেমন 1976 সালে তৎকালীন সরকার আমাদের দেশে অধিক জনসংখ্যাকে একটা সামাজিক সমস্যা হিসেবে স্বীকার করে নিয়েছিল। সেহেতু সামাজিক সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা যেটা সমাজের মানুষ স্বীকার করে নিয়েছে। আর সমাজের এই সমস্যার দুটো দিক থাকে, এর একটা আত্মগত দিক এবং বাহ্যিক দিক থাকে, এর একটা ভিতরের দিক থাকে, একটা বাইরের দিক থাকে। আর হলো সমাজের মানুষের মধ্যে এই সমস্যা সম্পর্কে একটা সচেতনতা তৈরি হয়। আর মানুষ যদি যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে তাহলে এই সমস্যাটা মোকাবেলা করা সম্ভব। আবার এর একটা আপেক্ষিকতা আছে যে কিছু সমাজে এটা একটা সামাজিক সমস্যা, অন্য সমাজে হয়তো সেই সমস্যাটা সামাজিক সমস্যা হিসেবে পরিগণিত না। এই কারণে এক সমস্যা এক অঞ্চলে সামাজিক সমস্যা অন্য অঞ্চলে সামাজিক সমস্যা নাও হতে পারে। আর হচ্ছে এর একটা বহুমুখী দিক থাকে। আর সামাজিক সমস্যাগুলো হচ্ছে জটিল। আর সামাজিক সমস্যা পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য না হলে সেই সামাজিক সমস্যাটা সামাজিক সমস্যা না। কারণ মনে করো যে আমাদের যে জনসংখ্যা বৃদ্ধির হার, আমরা 20 বছর আগে এই জনসংখ্যা কীরকম ছিল
এখন কীরকম অবস্থায় আছে এবং পরবর্তী 20 বছর পরে সামাজিক এই জনসংখ্যা সমস্যাটা কীরকম প্রভাব বিস্তার করবে তা কিন্তু আমরা মোটামুটি পরিমাপ করে দেখতে পারি। এর তীব্রতা কীরকম হবে এটা দেখতে পারি। আর এ কারণেই এই তীব্রতা দেখেই আসলে সমাজের মানুষ ওই সমস্যা মোকাবেলা করার জন্য কিছু উদ্যোগ গ্রহণ করতে পারে। আর এ কারণেই সামাজিক সমস্যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এর পরিমাপযোগ্যতা। এই পরিমাপযোগ্যতা আছে বলেই একটা সামাজিক সমস্যা হিসেবে স্বীকার করে নেওয়া হয়। আমি অত্যন্ত দ্রুত তোমাদের ক্লাসে আলোচনাটা চালিয়ে যেতে চাচ্ছি। তা না হলে শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক একটা অধ্যায়ের থেকে একটা ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। তা না হলে খুব বেশি আলোচনা এগিয়ে যাওয়া যাবে না। আর এ কারণেই আমি একটু দ্রুত যাচ্ছি। আমি এখন একটু আলোচনা করব সামাজিক সমস্যার কারণগুলো নিয়ে। বিষয়টা অত্যন্ত সহজ বলে আমি মনে করি। তোমরা বাসায় দেখলেও তোমরা এটা আত্মস্থ করতে পারবে। আমি এখন একটু কারণগুলো নিয়ে আলোচনা করি। সামাজিক সমস্যার কারণ হিসেবে বলতে গেলে সামাজিক সমস্যা আর কারণ অনেক থাকে। আমরা এর আগে দেখেছি যে বৈশিষ্ট্যে যে সমস্যাগুলো পরস্পর নির্ভরশীল এবং একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত থাকে। আর এ কারণেই সামাজিক সমস্যার বহুবিধ কারণ থাকে। হ্যাঁ, এই বহুবিধ কারণ থাকে বিধায় সামাজিক সমস্যাগুলো অত্যন্ত জটিল আকারে সমাজে গ্রাস করে। যেমন সামাজিক সমস্যার পিছনে বন্যা, মহামারী, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, নদী ভাঙ্গন, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়, এসবের কারণে কিন্তু সামাজিক সমস্যা উদ্ভব হতে পারে। এছাড়া এর সাথে জড়িত রয়েছে অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক বিভিন্ন কারণ। এই জন্যই সামাজিক সমস্যার বহুবিধ কারণ থাকতে পারে। আমরা এখন পর্যায়ক্রমিকভাবে এ সম্পর্কে আলোচনা করি। এর মধ্যে অন্যতম হচ্ছে মৌলিক মানবিক চাহিদার অপূরণ। মানুষ যদি মৌলিক মানবিক চাহিদা অপূরিত থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে মানুষের সামাজিক সমস্যা নিবৃত্ত হয়। যদি মৌলিক মানবিক চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করার ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে দেখা যাবে যে মানুষের এই সামাজিক সমস্যাগুলো অনেকাংশে মিটে যাচ্ছে। মৌলিক মানবিক চাহিদা অপূরণ তাই অন্যতম প্রধান সামাজিক সমস্যার কারণ। তারপরে আর একটা কারণে সামাজিক সমস্যার সৃষ্টি হয়, যেটা হচ্ছে সামাজিক পরিবর্তন। সমাজের এই গতিশীলতা ও পরিবর্তনশীলতার কারণে অনেক সামাজিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এরপরে আছে জনসংখ্যাস্ফীতি। এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের দেশ বাংলাদেশে। জনসংখ্যা অত্যন্ত বেশি, যার কারণে এই বাড়তি জনসংখ্যার চাপে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। মনীষী উলফ বলেছেন যে সামাজিক সমস্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই জনসংখ্যা সমস্যা। তারপরে আছে সাংস্কৃতিক শূন্যতা এবং সামাজিক অসংহতি। সমাজে যদি সাংস্কৃতিক শূন্যতা হয়, অর্থাৎ যদি গাঠনিক পরিবর্তনটা যদি মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলেই এই সাংস্কৃতিক শূন্যতার সৃষ্টি হয়। এই সাংস্কৃতিক শূন্যতাও সামাজিক সমস্যার অন্যতম কারণ। যেমন একটা প্রেসে কর্মচারীরা যেখানে সীসার অক্ষর মিলিয়ে কম্পোজের কাজটা করত, সেখানে যদি হঠাৎ করে কম্পিউটার নিয়ে আসা হয় তাহলে ওই সীসার অক্ষরে সাজানো যে কম্পোজিটররা ছিল ওরা বেকার হয়ে পড়বে। আর এটাই হচ্ছে সাংস্কৃতিক শূন্যতা। এই সাংস্কৃতিক শূন্যতার প্রেক্ষাপটে অনেক সময় সামাজিক সমস্যার উদ্ভব হয়। তারপরে ত্রুটিপূর্ণ আর্থসামাজিক অবস্থা সৃষ্টি হলে সেখানে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। সমাজে যদি বৈষম্য হয় সেখানে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। যেমন একটা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন আমাদের সমাজে 80% লোক হচ্ছে 20% সম্পত্তির মালিক, আর বাকি 20% লোকের হাতে হচ্ছে 80% সম্পদের মালিক। এই যে বিরাট বৈষম্য, এই বৈষম্যের কারণেই আসলে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। যেখানে সম্পদটা যদি সুষম বন্টন হয় সেখানে সামাজিক সমস্যা কম হবে। আর এ কারণেই আমরা দেখি যে সুউচ্চ ভবনের নিচে একটা বস্তিঘর। এখান থেকেই বোঝা যায় যে সামাজিক শ্রেণী, ধর্ম, বর্ণ বৈষম্যের কারণেই আসলে এই সামাজিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। অর্থনৈতিক বৈষম্যের কারণেই সামাজিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। আবার অনেক সময়
যুদ্ধবিগ্রহ হলে, দাঙ্গা হাঙ্গামা হলে সেখানে কিন্তু সামাজিক সমস্যার উদ্ভব হয়। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে মানুষের আর সামাজিক সমস্যার অন্ত থাকে না, তারা একেবারে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। সামাজিক সমস্যার আর একটা কারণ হচ্ছে যে শিল্পায়ন এবং শহরায়ন। শিল্পায়ন এবং শহরায়ন হলো শিল্পায়ন এবং শহরায়নজনিত নানাবিধ সমস্যার সৃষ্টি হয়, যেটা গ্রামাঞ্চলে দেখা যায় না। এই কারণেই কোথাও যদি শিল্পায়ন এবং নগরায়নের সৃষ্টি হয়, শিল্পায়ন এবং নগরায়ন সৃষ্ট নতুন সমস্যার মুখোমুখি হয় মানুষ। আর এ কারণেই শিল্পায়ন এবং নগরায়নকেও কিন্তু সামাজিক সমস্যার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। তারপরে সামাজিক সমস্যার কিছু জৈবিক এবং মানসিক কারণ আছে, যেমন পঙ্গুত্ব, ক্ষীণ জড়বুদ্ধিতা, অলসতা, মানসিক ত্রুটি, অভাবী মানুষের অস্বাভাবিক আচরণ, এগুলো কারণে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। এগুলোর কারণে ভিক্ষাবৃত্তি, অপরাধ, পতিতাবৃত্তি, ছিনতাই, রাহাজানি, অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সমাজে বেড়েই চলে। আর যদি সমাজে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, সেখানে নানা রকম সামাজিক সমস্যার উদ্ভব হয়। একটা দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতার অভাব হয়, সেখানে কিন্তু নানান ধরনের সামাজিক সমস্যা দেখা দেয়। তারপরে কোথাও একটা দেশে যদি রাজনৈতিক দর্শনের অনুপ্রবেশ ঘটে, যেটা ওই সমাজ মেনে নিতে পারে না, তাহলে এই নতুন দর্শনের অনুপ্রবেশ জনিত যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের প্রেক্ষাপটে সেখানে সামাজিক সমস্যা সৃষ্টি হবে। এটা খুব স্বাভাবিক কারণ মানুষ যে দর্শনে, ধর্মীয় দর্শনে বিশ্বাসী, সেখানে যদি অন্য ভিন্ন রকম একটা দর্শন কেউ চাপিয়ে দিতে চায়, সেখানে মানুষ মেনে নেবে না, সেখানে দেখা যাবে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তারপরে সামাজিক সমস্যার পরস্পর নির্ভরশীলতা এবং ক্রমাগত প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে সামাজিক সমস্যা সৃষ্টি হয়ে থাকে। যেমন আমরা জানি যে সামাজিক সমস্যা সমাজে পরস্পর শৃঙ্খলিত, একটার সাথে আর একটা রিলেটেড বা সম্পর্কযুক্ত। আবার একটা সমস্যার সাথে আর একটা সমস্যা ক্রিয়া প্রতিক্রিয়া করে চলে। যেমন আমি একটা উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন খাদ্যের অভাব হলে অপুষ্টি দেখা দেবে, আবার খাদ্যের অভাব হলে অপরাধ প্রবণতাও দেখা দিতে পারে। সরাসরি খাদ্যের অভাব হলে অপুষ্টি দেখা যায়, এটা খুব স্বাভাবিক। আবার এর পরোক্ষ কারণ হিসেবে, এর ফল হিসেবে মানুষ অপরাধ প্রবণ হয়ে পড়তে পারে। এভাবে সামাজিক সমস্যার পরস্পর নির্ভরতা এবং ক্রমাগত প্রতিক্রিয়ার প্রেক্ষাপটেও সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। তাহলে আমরা দেখলাম যে এতক্ষণ আমি সামাজিক সমস্যার ধারণা, বৈশিষ্ট্য এবং কারণগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করি মাদকাসক্তি আমরা কি বুঝি। মাদকাসক্তি হচ্ছে মাদক দ্রব্যে আসক্ত হওয়ার প্রবণতা, এবং এই প্রবণতার প্রেক্ষাপটে যে মানুষ যে অস্বাভাবিক আচরণগুলো করে, সেটাই হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তি বলতে বোঝায় যে মাদক দ্রব্যে আসক্ত হওয়ার প্রবণতা, আর এর ফলে যে মানুষের মধ্যে যে নির্ভরশীলতা বাড়ে, নেশার সৃষ্টি হয়, মনোবৈকল্য সৃষ্টি হয়, এই অবস্থাটাকেই আসলে মাদকাসক্তি নামে আখ্যায়িত করা হয়। নেশা শব্দটির অর্থ হচ্ছে মাদকে আসক্তি, মাদকাসক্তি। নেশা শব্দটি আরবি নাশতুন শব্দ থেকে এসছে। এর অর্থ হচ্ছে মত্ততা, অর্থাৎ মানুষ কোনো দ্রব্য খাবার হিসেবে গ্রহণ বা শরীরে ব্যবহার করার প্রেক্ষাপটে মানুষের মধ্যে যে সুখানুভূতির উদ্রেক হয়, ব্যক্তিকে ওই দ্রব্যসমূহের প্রতি উন্মত্ত করে তোলে, এবং তার মধ্যে যে আচরণিক পরিবর্তন দেখা যায়, অস্বাভাবিক আচরণিক পরিবর্তন দেখা যায়, এটাকেই আসলে মাদকাসক্তি হিসেবে গণ্য করা যায়। চিকিৎসা বিজ্ঞানের বহির্ভূত ঔষধ ব্যবহার মাদকাসক্তি নামে পরিচিত। আমরা দেখছি যে মাদকাসক্ত হচ্ছে মাদক দ্রব্যে আসক্ত হওয়ার প্রবণতা, এবং এই সংক্রান্ত জটিলতা হচ্ছে মাদকাসক্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে নেশা বা মাদকাসক্তি হচ্ছে এমন একটা মানসিক, কখনো শারীরিক প্রতিক্রিয়া, যা জীবিত প্রাণী
এবং মাদকের মিথস্ক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। নেশা বা মাদকাসক্তি হচ্ছে এমন একটা মানসিক বা কখনো শারীরিক প্রতিক্রিয়া। মাদকাসক্তির প্রেক্ষাপটে নেশাসক্তি হয়, এটা মানসিক অথবা শারীরিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যা এটা জীবিত প্রাণী এবং মাদকের মিথস্ক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। যারা মাদক গ্রহণ করে তারা মানসিকভাবে ওই মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়ে, আর এটার মিথস্ক্রিয়ার প্রেক্ষাপটে সে অন্যান্য অস্বাভাবিক আচরণগুলো করে। এটা তার মিথস্ক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। যেমন যে লোকটা একটা নির্দিষ্ট মাদকে আসক্ত, সে ওইটা না পেলে তার মধ্যে একটা বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেমন যারা হিরোইন গ্রহণ করে তাদের মধ্যে হিরোইন না পেলে তার মধ্যে খিঁচুনি, অন্যান্য অস্বাভাবিক আচরণের সৃষ্টি হয় এবং সে এটার দ্বারা অন্যরকম অস্বাভাবিক আচরণ করে থাকে। আর এই ব্যাপারটাই হচ্ছে মাদকাসক্তি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 অনুযায়ী মাদকাসক্ত বলতে দৈহিক ও মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল ব্যক্তিকে বোঝায়, যা বা এমন কোনো ব্যক্তি যে অভ্যাসবশত মাদকদ্রব্য গ্রহণ করে থাকে। অর্থাৎ মাদকাসক্ত বলতে ওই ব্যক্তিকে বোঝাবে যে একটা মাদকদ্রব্য নিয়মিত গ্রহণ করে, এটার উপর সে নির্ভরশীল হয় এবং তার একটা অভ্যাসে পরিণত হয়। আর এই অভ্যাসে যখন ছেদ পড়ে তখন সে বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচরণ করে থাকে। আর এই ব্যাপারটাই হচ্ছে মাদকাসক্তি। আমরা এখন দেখব যে মাদকাসক্তির কারণটা কি, কেন মানুষ মাদকাসক্ত হচ্ছে। বর্তমানে বলা হচ্ছে, মনীষীরা বলে থাকেন যে মাদকাসক্তি এমন একটা ভয়াবহ সমস্যা যেটা পারমাণবিক বোমার চাইতেও বেশি ক্ষতিকর। কারণ হচ্ছে একটা মাদকাসক্তি একটা দেশের যুব সমাজকে একেবারে ধ্বংস করে দেয়। একটা সমাজ মেধাশূন্য হয়ে পড়ে এই মাদকাসক্তি হওয়ার প্রেক্ষাপটে। তাই অত্যন্ত গুরুত্বের সাথে বর্তমান সমাজবিজ্ঞানী, অপরাধ বিজ্ঞানীরা এই মাদকাসক্তিকে ব্যাখ্যা করে থাকেন। আমরা এখন দেখব যে মাদকাসক্ত কেন হয়, মাদকাসক্তির কারণটা কি। আমরা এখন পর্যায়ক্রমিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যেমন সঙ্গদোষ। সাধারণত মাদক আসক্ত হওয়ার যে জনসংখ্যা বা ব্যক্তিবর্গ, তারা হচ্ছেন যুব শ্রেণীটাই সবচেয়ে বেশি। দেখা যাবে যে এই সঙ্গ দোষের কারণে মানুষ মাদকাসক্ত হয় অনেক বেশি। গবেষণায় দেখা গেছে 48.18% লোক এই সঙ্গদোষে মাদকাসক্ত হয়ে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে সঙ্গদোষে মানুষ কি পরিমাণ মাদকাসক্ত হতে পারে। কথায় বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যার বন্ধুবান্ধব মাদকাসক্ত, তার মাদকাসক্ত হওয়া খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। এই কারণেই বন্ধুবান্ধবদের মধ্যে দেখা যায় যে বন্ধুবান্ধবরা একই পিয়ার গ্রুপের মধ্যে মাদকাসক্তির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। আর অনেক সময় আরেকটা কারণ আছে যে মানুষ অনেক সময় কৌতূহল বশে এটা গ্রহণ করে থাকে। দেখি না কি হয়, একবার দুবার গ্রহণ করে, এরপর থেকে সে নিজেও মাদকাসক্ত হয়ে যায়। আর এই কারণেই কৌতূহলটা একটা বড় কারণ মাদকাসক্তির। আর আরেকটা কারণ আছে যে পারিবারিক কারণ হতে পারে। যেমন কোনো বাবা মা দাম্পত্য কলহের প্রেক্ষাপটে সেই বাবা মার দাম্পত্য কলহের ব্যাপারটা অনেক সময় সন্তানদের উপর পড়ে। সেখানে দেখা যায় যে অনেক সময় দাম্পত্য কলহের জেরটা সন্তানের উপর পড়ে। সন্তান ওই কারণে অনেক সময় মাদকাসক্ত হতে পারে। যেমন কখনো যদি দেখা যায় যে মাকে পেটাচ্ছে বাবা, এই ব্যাপারটা অনেক সময় সে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার মধ্যে, এরপর সে মাদকাসক্ত হতে পারে। এভাবে পারিবারিক অন্যান্য আরও কারণ আছে, সেই কারণের প্রেক্ষাপটগুলোতেও মাদকাসক্ত দেখা দেয়। তারপর কারো যদি হতাশা থাকে,
হতাশা থেকে দূরে থাকার জন্য অনেক সময় মানুষ মাদকাসক্ত হয়। ব্যর্থতা থাকলে, যে কোনো ধরনের ব্যর্থ হলে মানুষ সেখানে সে মাদকাসক্ত হতে পারে। প্রেমে প্রত্যাঘাত হলে দেখা যায় যে মাদকাসক্ত হয়ে পড়ে। এটা একটা আবেগীয় ব্যাপার-স্যাপার থাকে, যার কারণে মানুষ ওই প্রেমের ব্যর্থতা ঢাকার জন্য অনেক সময় মাদকাসক্ত হয়। তারপরে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রথমে শুরুটা করে মানুষ অজ্ঞতা দিয়ে। আসলে মাদকের যে ভয়াবহ পরিমাণ, মাদকের যে ক্ষতিকর প্রভাব, এটা মানুষ না জেনেই আসলে মাদক গ্রহণ করা শুরু করে। আর যখন সে এই ক্ষতিকর প্রভাবটা জানতে পারে, ভয়াবহ প্রভাবটা জানতে পারে, তখন অনেক সময় ফিরে আসা সম্ভব হয় না। আর এই কারণেই মানুষের অজ্ঞতা, এই অজ্ঞতাপ্রসূত ব্যাপারটায় অনেক সময় কাজ করে বেশি। এই অজ্ঞতা থেকেই আসলে মানুষ মাদক গ্রহণ করা শুরু করে। আর ক্ষণিকের আরেকটা কারণ আছে যে ক্ষণিকের আনন্দ লাভের প্রেক্ষাপটে মানুষ এই মাদক গ্রহণ করে থাকে। ক্ষণিকের আনন্দ, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষ এটা গ্রহণ করে কিছুটা আনন্দ পায়, এবং দেখা যায় যে তারা করে এই মাদক গ্রহণ করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। এগুলো এই ক্ষণিকের আনন্দ পাওয়ার প্রেক্ষাপটে তারা মাদক গ্রহণ করে থাকে। কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডে কিছু লোকজনদেরকে এই ব্যাপারটা এই মাদকে আক্রান্ত হওয়ার ব্যাপারটা লক্ষ্য করা গেছে, যে তারা আনন্দ লাভের জন্য আর ক্ষণিক বলবর্ধক কিছু মাদক আজকাল নতুন বেরিয়েছে, সেটার জন্য তারা অনেক সময় এই মাদকটা গ্রহণ করে। যেমন বিভিন্ন ডান্স পার্টি, তারা অত্যন্ত সফলভাবে, অত্যন্ত সক্রিয়ভাবে তাদের উপস্থাপন করার জন্য অনেক সময় বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে। স্টেরয়েড জাতীয় মাদক তারা গ্রহণ করে থাকে। তারপরে মাদকের অন্যতম আর একটা বড় কারণ হচ্ছে যে এর বেকারত্ব। মানুষ যদি বেকার থাকে তখন অনেক সময় তার মধ্যে এই বেকারত্বের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা ভুলে থাকার জন্য অনেক সময় মানুষ মাদকে আক্রান্ত হতে পারে। দেখা যায় যে তেমন কাজ নেই কাজ তো খই ভাজ, গ্রামীণ যে প্রবাদটা আছে, এই প্রবাদের প্রেক্ষাপটেও অনেক সময় মানুষ মাদক গ্রহণ করে থাকে। আর হচ্ছে মাদকটা যদি সহজলভ্য হয়, সেখানে সেই মাদকটা সহজলভ্য হওয়ার প্রেক্ষাপটেও কিন্তু মাদকাসক্ত হতে পারে। এই সহজলভ্যতাও অন্যতম একটা বড় কারণ। আমাদের দেশের যুব সমাজের মধ্যে যে ক্রমবর্ধমান মাদক দ্রব্য গ্রহণ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এর অন্যতম একটা বড় কারণ হচ্ছে এর সহজলভ্যতা। বলা হয়ে থাকে যে আমাদের দেশটাকে মাদক পাচারের একটা রুট হিসেবে ব্যবহার করা হয়, আর এ কারণেই আমাদের দেশে সহজে মাদক পাওয়া যায় এবং একটা শ্রেণী এটা গ্রহণ করে থাকে। আর এ কারণেই মাদকের সহজলভ্যতাও মাদকাসক্তির অন্যতম একটা বড় কারণ। আর একটা ব্যাপার আছে যে মানুষের মধ্যে সুস্থ বিনোদনটা নেই। আমাদের যে বিনোদন, সেই বিনোদনের ব্যাপারটা হচ্ছে পাশ্চাত্য বা ভিনদেশীয় সংস্কৃতির প্রভাবে প্রভাবান্বিত। আমরা যে মূল্যবোধে বিশ্বাসী, সেই মূল্যবোধের প্রেক্ষাপটে অনেক সময় আমরা চলতে পারছি না। আমরা ভিন্ন দেশের সংস্কৃতিতে গা এলিয়ে দিয়ে আমরা এই মাদকটা গ্রহণ করছি। তার প্রেক্ষাপটে আমরা যদি আমাদের দেশের সুস্থ বিনোদনের চর্চাটা করতে পারতাম, সুস্থ বিনোদনের ব্যবস্থাটা গ্রহণ করতে পারতাম, তাহলে দেখা যেত যে মাদকদ্রব্য ব্যাপক বৃদ্ধি হতো না। এই প্রেক্ষাপটে এই সুস্থ বিনোদনটা, গঠনমূলক বিনোদনটা অন্যতম দায়ী। আর হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধর্মহীনতা এর জন্য একটা বড় কারণ হিসেবে বিবেচিত। ধর্মীয় অনুশাসনে যে কথা বলা হয়েছে, যে কোনো ধরনের নেশা, যেমন ইসলাম ধর্মে যে কোনো ধরনের নেশা হচ্ছে অবৈধ, একেবারে এই ধর্মীয় অনুশাসনগুলো মানার প্রেক্ষাপটে মানুষ মাদকাসক্ত কম হবে। কিন্তু এই ধর্মহীনতা যখন থাকে না, ধর্ম যখন মানুষের মধ্যে কম থাকে, অর্থাৎ ধর্মের আচার ব্যবহার অনুশীলন যখন কম হয়, সেখানে এই মাদকাসক্তির পরিমাণ বেশি হবে। এটাই খুব স্বাভাবিক। তাই ধর্মহীনতাও হচ্ছে এই মাদকাসক্তির অন্যতম একটা বড় কারণ। আর অনেক সময় শিক্ষাক্ষেত্রে অব্যবস্থাও মাদকাসক্তির পিছনে করে।
শিক্ষাক্ষেত্রের পরিবেশটা যদি খারাপ হয়, সেখানে মাদকাসক্তির পরিমাণ বেড়ে যেতে পারে। অরাজ্য নৈরাজ্যিকতা, এইসব ব্যাপারে মাদকাসক্তির পরিমাণ বেড়ে যেতে পারে। এতক্ষণ আমি মাদকাসক্তির কারণগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব যে এই মাদকাসক্তির কী কুফল বা প্রভাব আছে আমাদের সমাজে। এই পরিণতি বা কুফল সম্পর্কে আমি একটু আলোকপাত করি। যেমন এর প্রভাবে ম্যাক্সিমাম, আমি এর আগেই বলেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে যুব সমাজ এই মাদকে আক্রান্ত হওয়ার পরিমাণ বেশি। মাদকাসক্তির প্রায় 70% 31 থেকে 40 বছর বয়সী যুবক। তাহলে বোঝাই যাচ্ছে যে যুব সমাজের ধ্বংসের প্রেক্ষাপটে এই মাদকাসক্তি অন্যতম একটা প্রভাব বিস্তার করে থাকে। এটা যুব সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে একটা সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতে পারে। আবার এই মাদকের ফলে পারিবারিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একটা পরিবারে যদি একজন মাদকাসক্ত সদস্য থাকে, তাহলে সেই পরিবারে নানান ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই একটা মাদকাসক্ত সদস্যের কারণে সংসারে সব সময় একটা বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানে অনেক সময় দেখা যায় যে মাদকাসক্তের ফলে দাম্পত্য কলহ, বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ, নিরাপত্তা, ঝগড়া, মারামারি, এইসব ব্যাপারগুলো ঘটতে থাকে। এরপরে মাদকের ফলে যে কুফল আমরাগুলো দেখি, তার মধ্যে অন্যতম হচ্ছে যে সামাজিক বিশৃঙ্খলা দেখা যায়। যারা মাদকাসক্ত, তারা আসলে সামাজিক কোনো নিয়মকানুন মানতে চায় না। সমাজে নানা ধরনের অশান্তি, অপরাধমূলক কর্মকাণ্ড তারা করে থাকে। যেমন তারা যুব সমাজের অসন্তোষ থাকে, তারা অনেক সময় দেখা যায় যে সমাজ বহির্ভূত কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। অপহরণ, ধর্ষণ, তারপরে পর্ণ ছবি উপভোগ, ঝগড়া, মহামারী, পতিতালয় গমন, এইসব নানান ধরনের বিশৃঙ্খলাপূর্ণ কাজ সৃষ্টি হয় এই মাদকাসক্তের প্রেক্ষাপটে। তারপরে নানান ধরনের অবৈধ ব্যবসা তৈরি হয়। সমাজে মাদকাসক্তিকে ঘিরে নানান ধরনের অবৈধ ব্যবসা মানুষ করে থাকে। এটা মানুষের একটা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। এই অবৈধ ব্যবসা বর্তমানে এমন একটা ব্যাপার যে অনেক অনেক মিলিয়ন বিলিয়ন টাকা এই মাদকাসক্তের উপর মানুষ বিনিয়োগ করছে। শোনা যায় যে কলম্বিয়ার মাদক ব্যবসায়ীরা এত শক্তিশালী যে তারা অর্থে, অস্ত্রে সে দেশের সরকারও পর্যন্ত তাদের সাথে নতি স্বীকার করতে বাধ্য হয়। তাহলে দেখা যায় যে মাদক একটা দেশকে কত একেবারে নিচের পর্যায়ে নিয়ে যেতে পারে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে এই মাদকাসক্তি। এই মাদকটা হচ্ছে একটা সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে এই অবৈধ ব্যবসার প্রেক্ষাপটে। অনেক সময় দেখা যায় আর একটা প্রভাব হচ্ছে যে যারা মাদক দ্রব্য গ্রহণ করে, তাদের শারীরিক অবর্ণনীয় ক্ষতি হয়। আমাদের দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনেক শিল্পী অসময়ে অত্যন্ত যুবকালীন মৃত্যুর অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে যে এই মাদকাসক্তি। এই মাদকাসক্তি যারা গ্রহণ করে তাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়, যৌন রোগ হয়, অস্বাভাবিক স্নায়বিক দুর্বলতা দেখা দেয়, ক্ষয়রোগ হয়, যকৃতের প্রদাহ হয়, পঙ্গুত্ব, এইসব হয়। অনেক সময় দেখা যায় যে লিভার পচে যায়, এরকম ব্যাপার ঘটে। তো এই শরীরের উপর যারা মাদক গ্রহণ করে তাদের শরীরের উপর একটা মারাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করে মাদক। আর এটা এই মাদক দ্রব্য যারা গ্রহণ করে তাদের হয়ে থাকে। অনেক সময় মাদক দ্রব্য গ্রহণকারীরা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। মানসিক ভারসাম্যহীন হওয়ার প্রেক্ষাপটে দেখা যায় যে তার স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারে না। সমাজে তার যে ভূমিকা, সেই ভূমিকাটা সে পালন করতে পারে না। তার ফলে দেখা যায় যে তার মধ্যে প্রচণ্ড আতঙ্ক, উত্তেজনা, উদ্বেগের সৃষ্টি হয় এবং অনেক সময় মস্তিষ্কের বিকৃতি ঘটে। এছাড়া মাদকাসক্তরা মেজাজ খিটখিটে হয়,
তাদের উত্তেজনা সৃষ্টি হয়, তাদের মধ্যে দুর্বলতা, হতাশা, উচ্ছৃঙ্খলতা এবং এইটা দেখা দেয়। আর কোনো ক্রীড়া জগতে যদি এই মাদকাসক্তি হানা দেয় তাহলে তো তাদের সমর্থন বা সামর্থ্যটা অনেক সময় লোপ পায়। দেখা যায় যে একজন খেলোয়াড়কে ধ্বংস করার জন্য মাদক একেবারে হিসেবে কাজ করে, একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। খেলোয়াড় তার পারফরমেন্স ঠিকমতো দেখাতে পারে না যদি সে মাদক গ্রহণ করে। এছাড়া মাদক গ্রহণ করার প্রেক্ষাপটে আমাদের সমাজে দুর্ঘটনা বৃদ্ধি পায়। প্রায় অভিযোগ শোনা যায় যে গাড়ির চালক যদি মাদক গ্রহণ করে গাড়ি চালায় তাহলে সে ভারসাম্যহীন অবস্থায় নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়। এর প্রেক্ষিতে দেখা যায় যে আমাদের দেশে যে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে বা অন্যান্য ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে, এর অন্যতম হচ্ছে ওই ড্রাইভারদের বা অন্যান্য সদস্যদের এই মাদকাসক্তি গ্রহণের ব্যাপারটা। মাদকাসক্তি গ্রহণের প্রেক্ষাপটে আর একটা যে প্রভাব সৃষ্টি হয়, যারা নিয়মিত মাদক গ্রহণ করে তারা দেখা যায় যে আস্তে আস্তে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, অর্গানগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, সে দুর্বল হয়ে যায়, এক পর্যায়ে সে অকাল মৃত্যুর দিকে ঢলে পড়ে। এরকম ব্যাপারগুলো আমরা অনেক সময় দেখেছি। এমনকি আমাদের দেশের ডাক্তার, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন কর্মী, এদের অকাল মৃত্যু হয়েছে এই শুধুমাত্র মাদকাসক্তির কারণে, মাদক গ্রহণের প্রেক্ষাপটে। মাদকাসক্তি মৃত্যু হারটাকে বৃদ্ধি করে একটা সমাজের। তাই এই অকাল মৃত্যু, মাদকাসক্তির অন্যতম একটা প্রভাব হচ্ছে অকাল মৃত্যু। যারা বেশ কিছুদিন যাবৎ, বেশ কয়েক বছর যাবৎ মাদক গ্রহণ করে তাদের অকাল মৃত্যু ঘটে। এটা তার একটা কুফল হিসেবে পরিগণিত। আর সর্বোপরি যে ব্যাপারটা থাকে সেটা অর্থনৈতিক ক্ষতি তো হয়ই। প্রথমত, যে মাদকাসক্ত ব্যক্তি সমাজের বা পরিবারের বোঝা হয়, সে নিজে কাজ করার মতো অবস্থা তার আর থাকে না, তার কর্মক্ষমতা হ্রাস পায়, সে কাজ করতে পারে না, বেকার হয়ে পড়ে, সে পরিবারের বোঝা, সমাজের বোঝা। আর এই কারণেই সে একটা বিরাট অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়, তার পরিবার এবং দেশ। আর এই কারণেই মাদকের একটা অন্যতম কুফল হচ্ছে এর অর্থনৈতিক ক্ষতি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মাদকাসক্তির একটা বড় প্রভাব হচ্ছে যে মানুষ অপরাধ প্রবণ হয়। মাদক গ্রহণ করার প্রেক্ষাপটে অপরাধ এবং কিশোর অপরাধ বৃদ্ধি পায়, কারণ একজন মাদকাসক্ত সর্বদা অস্বাভাবিক আচরণকারী এবং বিচার বুদ্ধিহীন। সে শুধু মাদকের অর্থ জোগাতে সে যে কোনো ধরনের অপরাধে জড়িয়ে পড়তে পারে। দেখা যায় যে একটা সংসারে যে মাদক গ্রহণ করে, সে প্রথমে মাদকের টাকা জোগাড়ের জন্য তার বাবা মার কাছে হাত পাতে। এটা যখন তার বাবা মা জানতে পারে, এই টাকা পয়সা যখন বন্ধ করে দেয়, তখন সে চুরি করে সংসারের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে দেয়। এটাও যখন বন্ধ হয়, তার পরে সে চুরি, ছিনতাই করার মতো অপরাধ জড়িয়ে পড়তে পারে। আর এই কারণেই মাদকাসক্তির অন্যতম প্রভাব হচ্ছে যে বা কুফল হচ্ছে যে অপরাধ প্রবণতা। ম্যাক্সিমাম ছিনতাই এবং শহর এলাকায় ম্যাক্সিমাম ছিনতাই, অপহরণ, রাহাজানি, এইসবের পেছনের অন্যতম বড় কারণ হচ্ছে এই মাদকাসক্তি। আর এই মাদকাসক্তির সাথে সম্পর্কিত আছে ওই যে যৌতুক প্রথা, নারী নির্যাতন, বিচ্ছেদ, তালাক, এইসব ব্যাপারও এই মাদকাসক্তির সাথে জড়িত। এছাড়া মাদকদ্রব্যে আসক্ত ব্যক্তিদের মধ্যে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সংখ্যায় বেশি, ফলে তাদের শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় জীবনে বেশ কিছু ছাত্রকে দেখেছি, তাদের সামনের যে বিরাট উজ্জ্বল দিক ছিল, ভবিষ্যৎ ছিল, সেই উজ্জ্বল ভবিষ্যৎটা তারা নষ্ট করে এই মাদক গ্রহণের প্রেক্ষাপটে। তার শিক্ষা তো পরিপূর্ণ হয় না, বরং সে তার উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করে এই মাদক গ্রহণের মধ্য দিয়ে। আর এই কারণেই মাদকাসক্তি
একটা সমাজের শিক্ষা ব্যবস্থার উপরও একটা নেতিবাচক প্রভাব ফেলে। আর এই মাদকের কারণে বৈদেশিক মুদ্রা পাচারের ব্যাপারটা সাথে জড়িত হয় মাদক পাচারকারী এবং ব্যবসায়ীরা। হ্যাঁ, মাদকদ্রব্যের বিনিময়ে আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা অন্য দেশে চলে যায়, পাচার হয়ে যায়। এর ফলে দেশের অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব ফেলে। আর মাদকের সাথে বর্তমান যে ভয়াবহ একটা রোগ, যেটা কোনো চিকিৎসা নেই, যার নাম হচ্ছে এইডস, এই মাদকের সাথে এইডসের সম্পর্ক বিদ্যমান। যারা মাদক গ্রহণ করে তারা দেখা যায় যে অনেক সময় মাদক গ্রহণ করার প্রেক্ষাপটে এইডসে আক্রান্ত হয়ে পড়ে। একই সিরিঞ্জ এবং সুচ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি যখন মাদক গ্রহণ করে তাদের মধ্যে এইডস ছড়িয়ে পড়ে। যারা পতিতালয়ে এইডস ছড়িয়ে দিয়ে মাদকাসক্তদেরকেও এইচআইভি এইডস রোগে আক্রান্ত করে। আর এ কারণেই এইচআইভি এইডস যৌনরস এবং বীর্যবাহী, এর ফলে দেখা যায় যে মাদকাসক্ত ব্যক্তির প্রেক্ষাপটে মাদকের এই একটা বিরাট কুফল হিসেবে এইচআইভি এইডস ছড়িয়ে পড়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। আর এটা এই মাদকের একটা অন্যতম বিরাট কুফল হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া স্নায়ুতন্ত্র অসাড় হয়ে যায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটে, মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ বন্ধ হয়ে যায়, জীবনযাত্রা ব্যাহত হয়, ভিক্ষাবৃত্তির পরিমাণ বেড়ে যায়, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। এইসব প্রেক্ষাপটে মাদকাসক্তি একটা সমাজকে পঙ্গু করে দেয়, আর এর বিরাট প্রভাব একটা সমাজ বইতে থাকে। তাই আমরা বলব, আলোচনার শেষে আমরা এই কথাই উপলব্ধি করতে পারছি যে একটা দেশে মাদকাসক্তি একটা ভয়াবহ সমস্যা হিসেবে বিবেচিত। শুধু একটা দেশেই নয়, আন্তর্জাতিকভাবে এটাকে একটা ভয়াবহ সামাজিক সমস্যা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের দেশের সহ বিভিন্ন দেশে এটা একটা সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত। অদূর ভবিষ্যতে আমাদেরকে সমাজকর্মী শিক্ষার্থী হিসেবে এই মাদকাসক্তি সম্পর্কে সঠিক এবং সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক, এবং এর কুফল এবং এই সমস্যা থেকে কিভাবে মোকাবেলা করা যেতে পারে, এই সমস্যাটাকে কীভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে আমাদের একটু জ্ঞান থাকা দরকার। আর এ পর্যায়ে আমি একজন সমাজকর্মী হিসেবে একটা সমাজ থেকে মাদকাসক্ত কীভাবে মোকাবেলা করা যায় বা এই সমস্যা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি তার কিছু আলোকপাত করে আমার আলোচনা শেষ করব। যেমন মাদকাসক্ত মোকাবেলার জন্য বা সমাধানে একজন সমাজকর্মী যে ভূমিকাগুলো উদ্যোগ গ্রহণ করতে পারে সেটা হচ্ছে যে মানুষকে সচেতন করা, মানুষকে চিকিৎসায় উদ্বুদ্ধ করা, সংকটকালীন চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা, আস্তে আস্তে মানুষকে মাদকাসক্তি রোগের ওই ডোজ কমিয়ে আনার মতো ব্যবস্থা গ্রহণ করা, এবং মানুষের এই মাদকাসক্তি গ্রহণ না করার প্রেক্ষাপটে আস্তে আস্তে যখন তার ডোজ কমিয়ে দেওয়া হয় তখন যে প্রত্যাহারজনিত যে উপসর্গ দেখা যায় সেই উপসর্গগুলো চিকিৎসা করালে আস্তে আস্তে একজন মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই জন্যই এই প্রত্যাহারজনিত উপসর্গের চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আচ্ছা, আর হচ্ছে একটা মাদক বিমুক্তকরণ। মাদক যাতে একটা দেশে ঢুকতে না পারে, পাচার হতে না পারে, এর ব্যবসার সাথে যারা জড়িত হয় তাদের যদি কঠোর আইনের মাধ্যমে রেখে বিচারের ব্যবস্থা সম্মুখীন করা যায় তাহলেই একটা সমাজকে আমরা মাদক মুক্ত করতে পারি। আর এজন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানুষের মনোচিকিৎসা। তাদেরকে এই মনোথেরাপি দিয়ে ব্যক্তি, দল, পরিবার এদের মনোথেরাপি দেওয়া, আচরণগত খেলাধুলা ভিত্তিক বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া, আর সর্বোপরি মানুষের মধ্যে যদি কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে একটা সমাজকে এই উদ্যোগগুলো গ্রহণের প্রেক্ষাপটে আসলে মাদক মুক্ত করা সম্ভব, এবং মাদকের যে সমস্যাটা এই প্রবণতাটা আস্তে আস্তে কমিয়ে আনা সম্ভব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা এখনই শেষ করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের প্রস্পেক্টাসে দেয়া নাম্বারে আমাকে ফোন করতে পারো। একটা উপযুক্ত সময় তোমরা ফোনটা করবে, যদি প্রয়োজন হয় আমি
আশা করি তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিব। আর তোমরা বাসায় বসে নিজেদের পড়াশোনা চালিয়ে যাবে এবং আগামী পরীক্ষায় যাতে ভালো করতে পারে সেরকম প্রস্তুতি নিতে থাকো। আমি এখন শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।